আজ 22শে জুন 2025। দিনটা শুরুই হলো একটা বেশ বড় খবর দিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। হ্যাঁ, খবরটা আমিও দেখলাম। মানে জুন মাসের শুরু থেকেই তো ইসরায়েল আর ইরানের মধ্যে একটা চাপা উত্তেজনা চলছিল, তাই না? ঠিক তাই। আজকের এই ঘটনাটা পরিস্থিতিতে কোথায় নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। অবশ্যই। আমরা আজ কিছু আমাদের কাছে থাকা কিছু স্টাডি গাইড আর রিপোর্টের ভিত্তিতে একটু বোঝার চেষ্টা করব এই সপ্তাহে ঠিক কি ঘটলো। হ্যাঁ, উত্তেজনাটা কিভাবে এই পর্যায়ে এলো। একদম। আর এর মানবিক প্রভাবটাই বা কি, আর এই সূত্রগুলো ভবিষ্যতের দিকে কি ইঙ্গিত দিচ্ছে। আমাদের লক্ষ্য কিন্তু থাকবে শুধু এই পাওয়া তথ্যের মধ্যেই আলোচনাটা সীমাবদ্ধ রাখা। ঠিক আছে, তাহলে শুরু করা যাক 13 জুনের ঘটনা দিয়ে, ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন। হ্যাঁ, ওটাই তো ছিল বড় শুরু। প্রায় 100টারও বেশি ইরানি পারমাণবিক আর সামরিক টার্গেটে হামলা। তেহান, ইস্পাহান, নাতাঞ্জ, বড় সব জায়গা। এই অভিযানের তাৎপর্য কি ছিল? এতগুলো জায়গায় একসাথে হামলা। তাৎপর্য তো বটেই। প্রথমত, এটা ছিল সরাসরি ইরানের মূল ভূখণ্ডে ইসরায়েলের একটা বেশ বড় মাপের অভিযান। আর দ্বিতীয়ত, এর ফলে ইরানের কিছু গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিত্ব মারা যায়। আচ্ছা। আর সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে তেহরানে, একটা আতঙ্ক তৈরি হয়। অনেকে শহর ছাড়তেও শুরু করে। এটা সংঘাতের মাত্রাটা এক ধাক্কায় অনেক বাড়িয়ে দিয়েছিল। বোঝাই যাচ্ছে। তো এত বড় হামলার পর ইরান কিভাবে জবাব দিল? নিশ্চয়ই তারা বসে থাকেনি। না, বিলকুল বসে থাকে। তারাও ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এসব ব্যবহার করে পাল্টা জবাব দিয়েছে। হ্যাঁ। এর মধ্যে 19শে জুনের ঘটনাটা বেশ গুরুত্বপূর্ণ। ইরানের তৈরি সেফজিল মিসাইল, এটা একটা দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল। সেটা দিয়ে ইসরায়েলের বেরশেবা শহরের সোরোকা মেডিকেল সেন্টারে হামলা চালানো। হাসপাতালে? হ্যাঁ, হাসপাতালে। প্রায় 50 জন আহত হন। হাসপাতালেরও বেশ ক্ষতি হয়। একটা হাসপাতালে হামলা চালানো, এটা তো যুদ্ধের ভয়াবহতাকে অন্য জায়গায় নিয়ে যায়। সাধারণ মানুষ, জরুরি পরিষেবা, এগুলো যে কতটা অসুরক্ষিত হয়ে পড়ে, মধ্যে যে অবিশ্বাস, সেটা আরও বাড়িয়ে দেয়। ইসরায়েলও কিন্তু এরপর তাদের বিমান হামলা চালিয়ে গেছে। হ্যাঁ, সেটাই শুনছিলাম। আর এই হামলাগুলোর মধ্যেই ইরানের কুদস ফোর্সের রেভলিউশনারি গার্ডের যে বিদেশি শাখা, তার একজন সিনিয়র কমান্ডার সাইয়িদ ইজাদি, তিনি নিহত হন। ও। কিছু রিপোর্টে তো এমনও দাবি করা হচ্ছে যে এই ক্রমাগত হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি নাকি অন্তত 2-3 বছর পিছিয়ে গেছে। 2-3 বছর পিছিয়ে যাওয়া, এর কৌশলগত দিকটা কি? এটা কি আলোচনার কোনো রাস্তা খোলে, নাকি উল্টো সংঘাত আরও বাড়ায়? দেখুন, দুটোই হতে পারে। একদিকে পারমাণবিক অস্ত্র তৈরির সময় পিছিয়ে গেলে হয়তো আলোচনার একটা জায়গা তৈরি হয়, কিন্তু অন্যদিকে এই ক্ষতিটা পুষিয়ে নিতে ইরান আরও মরিয়া হয়ে উঠতে পারে। হ্যাঁ, সেটাও ঠিক। ইরান নিজেও তো দাবি করেছে যে তারা একাধিক ওয়ারহেডওয়ালা মিসাইল ছুড়েছে, যেটা আরাক পারমাণবিক চুল্লির কাছাকাছি গিয়ে পড়েছে। অবশ্য এই দাবির সত্যতা এখনো পুরোপুরি যাচাই করা যায়নি। তবে এই দাবিগুলো পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে নিঃসন্দেহে। আর এর মধ্যেই আজ 22শে জুন মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি মাঠে নেমে পড়ল। একদম। 3টে ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা, এর মধ্যে ফোর্দো সাইটও আছে। ফোর্দো তো মাটির অনেক গভীরে, তাই না? খুব সুরক্ষিত। ঠিক তাই, ফোর্দো খুবই সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা। মার্কিন রিপোর্টে বলছে তারা নাকি বাংকার বাস্টার বোমা আর ক্রুজ মিসাইল ব্যবহার করেছে। বাংকার বাস্টার যেগুলো ভূগর্ভস্থ বাংকার ধ্বংস করতে পারে। হ্যাঁ, প্রেসিডেন্ট ট্রাম্প তো এটাকে খুবই সফল হামলা বলেছেন। আর ইরানকে আলোচনার জন্য 2 সপ্তাহ সময় দিয়েছেন, না হলে নাকি আরও হামলা হবে। আর পেন্টাগন কি বলছে? পেন্টাগনের ভাষ্য হলো, হামলার সময় ইরানের দিক থেকে তেমন কোনো প্রতিরোধী নাকি দেখা যায়। পাল্টি হামলা চলছে, সাধারণ মানুষের অবস্থাটা কি? ক্ষতির কোনো হিসেব আছে? হিসেব যা পাওয়া যাচ্ছে তা বেশ ভয়ঙ্কর। ইরানের তথ্য অনুযায়ী 430 জনের বেশি সামরিক কর্মী, যার মধ্যে রেভলিউশনারি গার্ড, বিজ্ঞানীও আছেন। আর 650 জনেরও বেশি সাধারণ মানুষ মারা গেছেন। 650 জন বেসামরিক? হ্যাঁ, আর আহত প্রায় 2000। হাসপাতাল, ইন্টারনেট, অন্যান্য জরুরি পরিষেবা সবকিছুর উপর মারাত্মক প্রভাব পড়েছে। আর ইসরায়েলের দিকে? ইসরায়েলেও প্রায় 24 জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন, আহত শতাধিক। সোরোকা হাসপাতালের আহতরা তো আছেন। প্রচুর মানুষ ঘর ছাড়া, আর
হাসপাতালগুলোর উপর অনেক চাপ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল কি করছে, বিশেষ করে এই অঞ্চলের অন্যান্য শক্তিগুলো, হেজবোল্লাহ, হামাস, হুথিরা? দেখুন, এই আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলো মানে হেজবল্লাহ, হামাস বা ইয়েমেনের হুথিরা, এরা কিন্তু এখনো পর্যন্ত সরাসরি এই সংঘাতে সেভাবে জড়ায়নি, মানে বড় আকারে। তারা পরিস্থিতি খুব মন দিয়ে দেখছে। আর আন্তর্জাতিক মহল, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন? আন্তর্জাতিক স্তর থেকে জাতিসংঘ, ইউই বা ধরুন চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন সবাই অবিলম্বে উত্তেজনা কমানো আর যুদ্ধবিরতির জন্য জোর দিচ্ছে। জেনেভাতে একটা পারমাণবিক আলোচনার কথাও হচ্ছিল ইউ এর নেতৃত্বে, কিন্তু এখনকার পরিস্থিতিতে সেটাও স্থগিত। তাহলে আমরা যদি পুরো বিষয়টার একটা সারসংক্ষেপ করি এই সূত্রগুলোর ভিত্তিতে, পরিস্থিতি খুবই উদ্বেগজনক। খুব কম সময়ে উত্তেজনা একেবারে চরমে উঠেছে। আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করেছে। হ্যাঁ, আর দুপক্ষেই মানবিক ক্ষতি প্রচুর। আঞ্চলিক শক্তিগুলো সতর্ক, কিন্তু আন্তর্জাতিক মহল এখনো সংঘাত থামাতে পারেনি। এখন সব চোখ মনে হচ্ছে আগামী 2 সপ্তাহের দিকে। একদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের আলটিমেটাম, আর অন্যদিকে ইরানের পারমাণবিক আর মিসাইল সক্ষমতা নিয়ে যেসব রিপোর্ট আসছে, কিছুটা পরস্পর বিরোধীও। তো এই প্রেক্ষাপটে আমাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়। আগামী 2 সপ্তাহের মধ্যে ঠিক কোন জিনিসটা হয়তো কোনো পক্ষের একটা ভুল হিসেব বা একটা অপ্রত্যাশিত ঘটনা, অথবা হয়তো আরও গভীরে কোনো হামলা বা আরও উন্নত কোনো মিসাইলের ব্যবহার এই সংঘাতের মোড়টাকে সবচেয়ে নাটকীয়ভাবে ঘুরিয়ে দিতে পারে বলে মনে হচ্ছে।